নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। গতকাল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন, আর এই মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে বসেছিলেন রাজ্যের আপামর সরকারি কর্মচারীরা, কারণ ডিএ দেওয়া হবে এমনটাই হয়তো তারা ভেবেছিলেন। কিন্তু সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা হয়তো গতকাল আশাহত হলেন। আমি দেখাবো শুভেন্দু অধিকারীর সেই সমস্ত বক্তব্য, এবং সাথে সাথে ধর্মীয় যে সমস্ত প্রকল্পের এতদিন বিগত সরকার টাকা দিয়ে আসতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরাই বা কি বলছেন, সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। পাশে আপনাদেরকে নিয়ে যাব এই এপিসোডে আজকে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ মহাশয়ের একটি বক্তব্য তো আমি আপনাদেরকে শোনাবো, যেখানে তিনি বলছেন যে উত্তরপ্রদেশের রাস্তায় আর নামাজ পড়তে দেখা যায় না। কিন্তু যখন তিনি এই কথাটা বলছেন তখনই উত্তরপ্রদেশের রাস্তা থেকে দেখা গেল সাঁতার কাটার দৃশ্য। হ্যাঁ, নামাজ পড়ছে না হয়তো উত্তরপ্রদেশের রাস্তায় মানুষেরা, কিন্তু সাঁতার কাটছে উত্তরপ্রদেশের রাস্তায় মানুষেরা। সেটা কেন কাটছে, কিসের জন্য কাটছে, সেই বিষয় নিয়ে এখানে আজকে আলোচনা করব। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে একটু বিদেশ সফরেও নিয়ে যাব, তার কারণ এখন আপনারা জানেন ভারতবর্ষ জুড়ে প্রবল গরম পড়েছে, আর এই গরমে একটু বিদেশ যাত্রা হলে ভালোই হয়। তাই আপনাদেরকে নিয়ে যাব নরওয়েতে, যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই সময় রয়েছেন। আর এই নরওয়েতে এমন এক দৃশ্য দেখা গেল, এমন এক প্রশ্নের মুখে পড়তে হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, যেটা আজকে গোটা বিশ্বের আলোচিত বিষয় হয়ে গিয়েছে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও বারবার এই ক্লিপিংসটাই চালানো হচ্ছে, দেখাবো আপনাদেরকে। আর বিদেশ থেকে ঘুরে আসার পরে আপনাদেরকে দেখাবো এক তৃণমূল কাউন্সিলরের গল্প। সেই তৃণমূল কাউন্সিলরকে পুলিশে গতকাল মারতে মারতে গাড়িতে তুলেছে। কেন, কি কাণ্ড ঘটাচ্ছিল আজকের দিনেও তৃণমূল কাউন্সিলর, সেই খুলাসা হবে এই চ্যানেলে। সমস্ত কিছু বিষয় নিয়ে আলোকপাত করব আজকের এই এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই যে কিউআর কোডটি দেখছেন, এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের মোবাইলে পেয়ে যান। তো চলুন প্রথমে আমরা ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আবার হতাশার কথা প্রথমে আপনাদেরকে দেখাবো। তার কারণ আপনারা জানেন যে পূর্বতন সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সরকারের উপর বারবার প্রশ্নবাণ উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ দিতে পারছে না, উল্টো দিকে ভাতা ভিক্ষা দিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষকে। কিন্তু বর্তমান নতুন সরকার, বিজেপি সরকার এলে মানুষকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেবে। এই ফারাকটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একেবারে মিটে যাবে, এমনটাই ভোটের আগে বিজেপি নেতারা ঘোষণা করেছিলেন। এবং বিজেপি নেতা বলতে সব থেকে বড় যিনি বিজেপি নেতা এই রাজ্যের, পশ্চিমবঙ্গের, যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও কিন্তু ৪৫ দিনের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা মিটিয়ে দেবেন, এমনটা ঘোষণা করেছিলেন ভোটের আগে। আমি আপনাদেরকে প্রথমে সেই পুরনো দিনের শুভেন্দু অধিকারীর বক্তব্যটা একটু চালিয়ে দেখাতে চাই, দেখুন। কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বৃদ্ধি হবে। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি, এবং তাদের এই লড়াই সফল। বক্তব্য আপনারা শুনলেন। তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী সেই সময় যখন বক্তব্য রাখছিলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, এবং রাজ্যের বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে বারবার প্রশ্নবাণ ছুড়েছিলেন যে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে কেন ডিএ পাচ্ছে না, এতটা কেন বৈষম্য তাদের মধ্যে রয়েছে। এই শুভেন্দু অধিকারী সেই সময় বিরোধী দলনেতা, সমর্থন পেয়েছিলেন এই রাজ্যের একজন বিশিষ্ট সরকারি কর্মচারী, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি ভাস্কর বাবু রয়েছেন তারও। সেই ভাস্কর বাবুও পর্যন্ত সেই দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিন্তু কাঠগড়ায় তুলেছিলেন এবং আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। আমি তৎকালীন ভাস্কর বাবুর বক্তব্যও আপনাদেরকে আজকে শোনাতে চাই, দেখুন। তাদের বুদ্ধি এবং বিবেকের যে রিমোটটা সেটা অন্য জায়গাতে বন্ধক রাখা আছে, কালীঘাটে বন্ধক রেখে দিয়ে তারা শিক্ষকতায় বলুন বা অন্য কোনো পেশার সাথে যুক্ত যারা জড়িত আছেন তারা এই কাজগুলো করেন আর কি। বহু দপ্তরে পাবেন, প্রত্যেকটা সরকারি দপ্তরেই কিছু এরকম লোক পাবেন যাদের মেরুদণ্ড এবং মস্তিষ্কের যে গুরুভাগটা সেটা ওই কালীঘাটের ওখানে বন্ধক রাখা থাকে। কোনো সময় হয়তো সেটাকে ছেড়ে দেওয়া হয়, তখন তারা ইয়ে করেন। এরা কাজটা কি করেন, এরা মূলত সরকারি ডিপার্টমেন্টে চাকরি করার সাথে সাথে যেটা করে থাকেন সেটা হলো যে কি করে উপরি পাওয়া যায় সেইটাকে নিয়ে অনেক বেশি করে ব্যস্ত থাকেন। চাকরির বাইরে কি করে উপরি পেয়ে পড়ে ওই ডিএর ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া যায়, সুতরাং সেইটাকে নিয়ে তারা ব্যস্ত থাকেন। ডিএর অধিকারটা তখনই চাইবে যখন সে পরিশ্রমটা সঠিক করবে এবং সেই পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক চাইবে। এটা কিন্তু বোধের জায়গা থেকে আসে। এই লড়াইটা অত সহজ নয়, এবং সেটা খুব সহজে কারোর পারারও কথা নয়। যদি সেটা পারতো তাহলে ভারতবর্ষ 190 বছর ব্রিটিশদের অধীনে থাকতেও না। ব্রিটেনে যা জনসংখ্যা ছিল তার থেকে কয়েক গুণ বেশি ছিল ভারতবর্ষের মানুষের জনসংখ্যা।
একটা দিন যদি সবাই মিলে রাস্তায় বেরিয়ে তুলে ধরতো, তাহলে সেটা মানে একটা দিনেই ভারতবর্ষটা স্বাধীন হতো। সেটা হয়নি কোনো দিন। বরং যে মানুষ স্বাধীনতার জন্য পথে নেমেছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ব্রিটিশদের হয়ে সেই স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কাজ করেছে। সেই ধারাবাহিকতাই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যারা সিইও অফিসের বাইরে বসে আছেন তারা হচ্ছেন ওই ব্রিটিশদেরকে সাহায্যকারী সেই সব জনগণেরই প্রতিনিধি, তারা যাদের মেরুদণ্ডটা সময়ে সময়ে শাসকের কাছে বন্ধক রাখা থাকে। এখানে যেমন কালীঘাটের কাছে বন্ধক রাখা আছে। সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারী ভাস্কর বাবু যেই সময় এই বক্তব্যটা রাখছিলেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরিষ্কার অর্থে তিনি কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন সরকারি সেই সমস্ত কর্মচারীদের যারা কালীঘাটের উংলি হেলনে চলে। আমি মনে করি কারুরই উংলি হেলনে চলা উচিত নয়, সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু সেই সময় যারা কালীঘাটের নির্দেশে চলতেন তাদের দিকে প্রশ্নবাণ ছুড়েছিলেন এই ভাস্কর বাবু, এবং ডিএ যে অধিকার সেই নিয়েও আন্দোলনের কথা বলেছিলেন। এবং এমনকি তিনি এই রাজ্যের সেই সমস্ত সরকারি কর্মচারী যারা কালীঘাটের নির্দেশে চলতেন তাদেরকে ওই ব্রিটিশদের দালালদের সঙ্গেও তুলনা করেছিলেন, এবং তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সকল মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করলে ব্রিটিশদের মতো তারা ছেড়ে চলে যাওয়ার মতন উদাহরণ নানা রকম তিনি সেই সময় দিয়েছিলেন। কিন্তু এই সমস্ত কিছুই অতীত। এর মধ্যেই এই ভাস্কর বাবু যে সরকারকে পশ্চিমবঙ্গে চেয়েছিলেন সেই সরকারই পশ্চিমবঙ্গে এসেছে, সরকার চালানোর শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পর্যন্ত নিয়েছে। এবং এই নতুন সরকার হওয়ার পরে ভাস্কর বাবুদের মতো যারা সরকারি কর্মচারী ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা একটা আশা দেখেছিলেন যে গত সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডিএ নিয়ে হয়তো কোনো রকম আলোচনা হবে এবং ডিএ তাদেরকে মিটিয়ে দেওয়ার কথা বলা হবে, এরিয়ার তাদেরকে মিটিয়ে দেওয়ার কথা বলা হবে, সাথে সাথে অষ্টম বেতন পে কমিশনও গঠন করা হবে, এমনটাই তারা আশা করেছিলেন। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে এমন কিছুই দেখা গেল না। তিনি শুধুমাত্র সপ্তম পে কমিশন গঠন হবে এমনটাই ঘোষণা করলেন। যদিও এই রাজ্যের পূর্বতন সরকারের যে বাজেট ছিল অর্থাৎ শেষ বাজেট, সেই বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করে গিয়েছিলেন। তাই এই সপ্তম পে কমিশনের কথাটা পূর্বতন সরকারেরই এমনটাই হিসাব কিতাব বলছে। অর্থাৎ এই যে গতকাল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হলো যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা এই ভাস্কর বাবুদের মতো মানুষেরা যারা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাদের হাতে কিন্তু সেই শূন্যের ঝুলি পৌঁছালো, তারা কিন্তু কিছুই পেল না। কি বলছেন আজকের দিনে ভাস্কর বাবু দাঁড়িয়ে? সেই দিন যে ভাস্কর বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিচ্ছিলেন সাধারণ মানুষকে, সেই ভাস্কর বাবু কি আজকে আশা হতো? সেই ভাস্কর বাবু কি এই নতুন সরকার, বর্তমান সরকার তাদের ডিএর কথা যেভাবে পিছিয়ে দিলেন সেই নিয়ে তিনি কি বক্তব্য রেখেছেন আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক কিন্তু ছিল না। আমাদের লড়াইটা ছিল শূন্য পদে স্থায়ী নিয়োগ, আমাদের লড়াইটা ছিল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়, এই সমস্ত কিছুগুলোই ছিল। সরকার বলেছিলেন যে গত ক্যাবিনেটের পরে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে জানিয়েছিলেন যে পরবর্তী ক্যাবিনেটে তারা ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা জানতে পারলাম যে না, ডিএটা নাকি এজেন্ডার মধ্যে ছিল না, তারা সপ্তম বেতন কমিশন গঠন করেছেন। সপ্তম বেতন কমিশন গঠন করা এবং সেটাকে লাগু করার মধ্যে কত সময় লাগবে সেসব আমরা কিছু জানি না। সপ্তম বেতন কমিশন কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করবে আমরা সেটাও কিছু জানি না। আমরা জানতে পারছি না যে ইমিডিয়েটলি তার কোনো, এবং এটা খুব পরিষ্কার যে ইমিডিয়েটলি তার কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন সরকারের উপর পড়ছেও না। আমরা যে কথাটা বলেছিলাম বারবার করে এবং বলেও আসছি যে মানে কেন্দ্রের সাথে বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে আমাদের ডিএর যে পার্থক্য আকাশ জমিনের জায়গাটা দাঁড়িয়েছে, ভোটের আগেও তারা এই বিষয়টাকে নিয়ে তখন যারা বিরোধী ছিলেন তারা সরব হয়েছিলেন, তাদের কাছে তো এই আশাটা থাকবেই যে তারা ইমিডিয়েটলি সেই বিষয়গুলোকে পূর্ণতা দেওয়ার দিকে নিয়ে যাবেন। আমরা ধৈর্য রাখছি, অধৈর্য হচ্ছি না। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া ডিও মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেক্টরের বিষয়গুলোকে নিয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সরকারের সাথে কোঅপারেশনই আছি, কিন্তু তার আগে আমরা যেটা চাই যে সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, সেই নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, আলোচনা হোক, খোলামেলা আলোচনা হোক। আমরা যেন জানতে পারি যে সরকার কিভাবে ভাবছে। পূর্বতন সরকারের মতো কর্মচারীদের জন্য দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যেন না হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর্থিক অসঙ্গতি যে সরকারের নেই সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারকে লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের সবার জন্য মানে বিস্তৃত করার মধ্যে দিয়েই পরিষ্কার করে দিয়েছে সরকার। সুতরাং আর্থিক অসঙ্গতির কথাটা আমার মনে হয় না ধোপে টিকবে বলে, সেটা তারাই নিজেরাই খণ্ডন করছে নিজেদের কর্ম দিয়ে। সুতরাং সেখানে যখন নেই তখন পূর্বতন সরকারের মতো অসদিচ্ছা না দেখিয়ে সদিচ্ছা দেখিয়ে ডিএ ইস্যু ইমিডিয়েটলি সমাধান করুন। শুনলেন আপনারা, একটু সুরটা অন্যরকম লাগলো আমার যেটা মনে হয়। আপনারা কমেন্টস করে বলতে পারেন এই ভাস্কর বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল ঠিক যে বাক্যে কথা বলছিলেন আজকেও তিনি আশা হতো ডিএ পাননি এবং সেটা নিয়েও সরকারি কর্মচারীরা আশা হতো, এটা তার বক্তব্যে শোনা গেল, কিন্তু সেই সুর সেটা হয়তো তিনি চড়াতে পারলেন না কারণ নতুন সরকার। এবং ৪৫ দিনের মধ্যে মনে রাখবেন শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলনেতা ছিলেন বলেছিলেন রাজ্যে ক্ষমতায় এলেই এই সমস্ত সরকারি কর্মচারীদের সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হবে, এরিয়ার পর্যন্ত দিয়ে দেওয়া হবে।
হবে। 45 দিন আসতে সময় এখনো দেরি রয়েছে, তাই এখনই কিছু ইঙ্গিত করব না, কিন্তু প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা বললেন সে কথাতে এতটুকুই বলা যায় যে সরকারি কর্মচারীদের হাতে আগামী দিনেও হয়তো ডিএ আসবে বলে আমার মনে হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে 4% ডিএ বৃদ্ধি পাবে এমনটা ঘোষণা করেছিলেন এপ্রিল মাস থেকে, সেই নোটিফিকেশন পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার দিলেন না। অর্থাৎ ওই 4% ডিএটা থেকেও হয়তো এই সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়ে গেলেন, এমনটাই বিশেষজ্ঞ মহলেরা বলছে। কিন্তু ভাস্কর বাবুদের মতো মানুষেরা যারা একসময় রাস্তায় নেমে আন্দোলনের কথা বলেছিলেন, আজকে তার কথায় উল্টো সুর। আজকে হয়তো তার মনে মনে বেদনা হলেও তিনি সামনে কিছু প্রকাশ করতে পারছেন না। এই বিষয়ে রাজ্যের আরো এক মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি কথা বলেছেন, তিনি কি বক্তব্য রেখেছেন, আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। আপনারা যদি মানে প্রতি সোমবার একটা বিরাট আশা করে বসেন তাহলে তো মুশকিল। আমরা তো এখন 25 থেকে 30 বছর থাকবো। আমরা এতদিন এত তাড়াতাড়ি আমরা যাবার নয়, কারণ আমরা এমন কাজ করব আপনারা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না। সুতরাং সব হবে রয়ে সয়ে হবে। প্রত্যেক সোমবার বা প্রত্যেক 15 দিনে আমাদের ক্যাবিনেট মিটিং হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী, একজন হি ইজ দ্য টিম লিডার। সুতরাং কোনো আজকে আপনার আশা মতো হয়তো কিছু আপনি শুনতে পারেন, কোনো মন খারাপের বিষয় না, সবকিছু হবে ধীরে সুস্থে। মাননীয়া এই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি বলছেন যে আগামী 25-30 বছর তো আমরা থাকবো, প্রত্যেক সোমবার আশা করাটা আপনাদের ভুল। কিন্তু এই আশাটা যে সরকারি কর্মচারীরা করছে, এই আশাটা কিন্তু বিজেপি যখন সরকারে আসেনি তখন তারাই দেখিয়েছিলেন। আমি দেখালাম না আপনাদেরকে এই রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর একবার দেখাই আপনাদের, দেখুন। 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব। 45 দিনের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারীদের সমস্যা সুরার কথা বলে দিয়েছিলেন, কিন্তু আজকে 25-30 বছরের কথা চলে আসছে। এই কথাটা ভোটের আগে কিন্তু রাজ্যের মানুষকে বিজেপির নেতৃত্বরা জানাননি। অর্থাৎ ভোটের আগে 45 দিনের কথা এবং ভোট মিটে যাওয়ার পরে রাজ্যের মন্ত্রীরা বলছেন 25 থেকে 30 বছরের কথা। যদিও আমি এখনো বলবো যে ইটস টু আর্লি, তার কারণ একটা সরকার গঠন হয়েছে মাত্র 10 দিন হয়েছে, আর 10 দিনের মধ্যেই সমস্ত কিছু করে দেওয়া সম্ভব নয়। এখনো পর্যন্ত এই সরকারকে 6 মাস সময় দিতে হবে। দেখুন আগামী দিনে কি করে। কিন্তু এই মন্ত্রিসভার প্রথম এবং দ্বিতীয় বৈঠকেই যেভাবে অগ্নিমিত্রা পাল মহাশয়া বললেন যে আমরা 25-30 বছর থাকবো, এখন থেকেই এত প্রত্যেকটা সোমবারে কিছু আশা করবেন না, সে দেখে এতটুকুই বলা যেতে পারে যে সরকার হয়তো ধীরে চলো নীতিতে এগোতে চাইছে। যাই হোক, এর পরবর্তীকালে আপনাদেরকে নিয়ে যাব, আমি বলেছিলাম যে উত্তরপ্রদেশের লখনৌতে। তার কারণ উত্তরপ্রদেশের বিগত দিনে একটি সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য খুব ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের কোনো রাস্তায় কিন্তু আর নামাজ পড়তে দেখা যায় না। আমি দেখাবো আপনাদেরকে যোগী আদিত্যনাথ মহাশয়ের সেই বক্তব্যটা, দেখুন। मुझसे पूछते हैं साहब आपके यहाँ यूपी में क्या सड़कों पे सचमुच नमाज नहीं होती? मैं कहता हूं कतई नहीं होती है, आप जाके देख लो, नहीं होती है। अरे सड़कें चलने के लिए है या कोई भी व्यक्ति आकर के चौराहे पे आके तमाशा बना देगा? क्या अधिकार है उसको सड़क रोकने का? आवागमन बाधित करने का कौन सा अधिकार है? जहां उसका स्थल होगा वहां जाके करें। उन लोगों ने मुझसे कहा साहब कैसे होगा, हमारी संख्या ज्यादा है। हमने कहा शिफ्ट में कर लो, तुम्हारे घर में रहने की जगह नहीं है तो भाई संख्या नियंत्रित कर लो, और नहीं है सामर्थ्य क्यों बेकार आगे संख्या बढ़ाई जा रहे हैं। বেশ, উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয় একেবারে প্রকাশ্যে বললেন যে উত্তরপ্রদেশের রাস্তায় এখন আর নামাজ পড়তে দেখা যায় না। খুশির খবর সেই সমস্ত মানুষদের যারা রাস্তায় নামাজ পড়া দেখে বিব্রত হতেন। কিন্তু উত্তরপ্রদেশের লখনৌর রাস্তা থেকে যে দৃশ্য ভেসে উঠলো, সেই দৃশ্যটা আমার মনে হয় রাস্তায় নামাজ পড়ার থেকেও আরো বেশি লজ্জাজনক দৃশ্য। তার কারণ উত্তরপ্রদেশের শিক্ষিত যুবকেরা আজকে চাকরির আশায় রাস্তায় সাঁতার কাটছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো, যেখানে উত্তরপ্রদেশের লখনৌ বেকার যুবক যুবতীরা চাকরির আশায় রাস্তায় সাঁতার কেটে কেটে শিক্ষামন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছে প্রতীকী প্রতিবাদ করে, দেখুন। क्या हुआ? आप लोग प्रदर्शन ये लौटते हुए कर रहे हैं? हमारे पास साहब कोई ऑप्शन नहीं है, हम लोग थक चुके हैं, हार चुके हैं। पिछले 6 सालों से हम लोग प्रताड़ित हो चुके हैं, हमारे पास कोई मौका नहीं है। ऐसे रैंक कराने की क्या जरूरत पड़ गई? हम सीधे विनती करने आए हैं, जिस तरह भगवान के लिए विनती किया जाता है उस तरह विनती करने आए कि हे महामहिम आप लोग सुन लीजिए, हमारा वोट लेकर क्या भगवान बन चुके हैं, हम लोग कहाँ जाए? सुप्रीम कोर्ट में जो है पिछले 30 डेट हो गया, एक बार भी अधिवक्ता नहीं पहुंचा, हम लोग जाए तो कहाँ जाए? सही चीज तो यह है कि अब जाके हम लोग को पता चला कि सही में जगह हम लोग का यही था।
अब तक हमें समझते थे कि कीड़े मकोड़े नहीं हैं, लेकिन सच्चाई है कि हम लोग कीड़े मकोड़े के ही काबिल हैं, क्योंकि हम पिछड़े दलित हैं, निषाद समाज से हैं, और जितने ओबीसी के लोग हैं सब कीड़े मकोड़े हैं, क्योंकि कीड़े मकोड़े हैं। अगर आप अपने हक की लड़ाई लड़ेंगे तो लाठियां खाएंगे, मार खाएंगे। पेपर अगर पास कर लिए तो आप झूठे साबित किए जाएंगे। केवल आपको एक अधिकार है, वोट देना, क्योंकि हम निषाद समाज से हैं, केवल वोट देना जानते हैं। बाकी कीड़े मकोड़े की तरफ जिंदगी थी, ये बात आप हम लोग को समझ में आ गई। क्योंकि अपने हक और न्याय की बात अगर आप करेंगे तो लाठियां खाएंगे, जूते खाएंगे, क्योंकि बाबा भीमराव अम्बेडकर के संविधान को आप कैसे बनवाएंगे? अरे बाबा भीमराव अम्बेडकर के संविधान को वो लोग मानते थे, पहले मानने के काबिल और लोग थे और बनवाने के काबिल लोग थे। अब के न तो ऐसे लोग हैं और न ही बाबा भीमराव अम्बेडकर के नियम को लेकर लोग चल रहे हैं। দেখলেন আজকে ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের জ্বালা কত। যাই হোক, আমাদের তো নিশ্চয়ই ভাগ্য ভালো, তার কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বছরে 20 লক্ষ এবং 5 বছরে 1 কোটি চাকরি দেবে বলেছে এই রাজ্যে বিজেপি সরকারের যে ইস্তিহার হয়েছিল নির্বাচনের সময়। কিন্তু উত্তরপ্রদেশের কি দুর্ভাগ্য দেখুন, সেখানে হয়তো নির্বাচনী ইস্তিহারে এইরকম কোন রকম কথাবার্তা বিজেপি সরকার বলেনি এবং সেখানকার 69,000 যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকরা আজকে রাস্তায় সাঁতার কাটছে এবং তারা শিক্ষামন্ত্রীর বাড়িতে যাচ্ছে যে তাদের আগামী দিনে চাকরিতে বহাল করা হোক, তাদের চাকরি দেওয়া হোক, এমনটাই আবেদন করে। আর উল্টো দিকে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাস্তায় আর নামাজ পড়তে দিই না। রাস্তায় নামাজ পড়ার ইস্যুটা সব থেকে বড়, নাকি বেকার যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এভাবে চাকরির অভাবে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে সাঁতার কেটে কেটে যাচ্ছে, সেটা বেশি লজ্জার দৃশ্য? সেটা তো আপনারা কমেন্টস করে জানাবেন এবং দর্শক বন্ধু সেটা বিচার করবে। আমি আপনাদেরকে এই কথাটাই জানাতে পারি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি সিদ্ধান্ত নিয়েছেন যেখানে কোনো রকম ধর্মীয় ভাতা আগামী দিনে পশ্চিমবঙ্গে আর দেওয়া হবে না। দেখুন, আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রাখলেন যে ধর্মীয় ভাতা বন্ধ করে দেওয়া হবে, দেখুন সরকারের সমস্ত কিছু বিষয়ে কিন্তু সমালোচনা করা যায় না। সরকারের কিছু কিছু ভালো নীতি থাকলেও নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি এই বর্তমান সরকার এই যে ধর্মীয় ভাতা নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে 100% সঠিক সিদ্ধান্ত। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের হয়তো সেখানে মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমি মনে করি একটা রাজ্য সরকার শিক্ষার খাতে ব্যবহার করবে তাদের টাকা, স্বাস্থ্যের খাতে ব্যবহার করবে তাদের টাকা, বিভিন্ন জায়গায় উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করবে তাদের টাকা, ধর্মীয় ক্ষেত্রে নয়। ধর্মীয় ক্ষেত্রের জন্য ট্রাস্ট রয়েছে, মানুষের চাঁদা রয়েছে, সেই চাঁদার ভিত্তিতে, ট্রাস্টের ভিত্তিতে, অনুদানের ভিত্তিতে ধর্মীয় ক্ষেত্র চলবে। আমি আগেও মন্দির মসজিদ নির্মাণের জন্য সরকারি প্রকল্প থেকে টাকা দেওয়া এই বিষয়ের প্রতিবাদ জানিয়েছিলাম এবং আগামী দিনেও এই সিদ্ধান্তকে স্বাগত জানাবো, যেখানে কোন রকম ধর্মীয় জায়গায় সরকারি টাকায় অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় ধর্মীয় খাতে ব্যবহার করা একেবারেই অনুচিত। আবার এই যে বক্তব্যটা শুভেন্দু অধিকারী মহাশয় বা এই রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মীয় খাতে টাকা আর ব্যবহার করা হবে না সরকারি প্রকল্প থেকে, এইটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে আগামী যে দুর্গাপুজো আসছে সেই দুর্গাপুজোতেও যে 1,10,000 টাকা অনুদান দিয়ে আসতো পূর্বতন সরকার, সেটাও হয়তো বন্ধ হতে চলেছে। এবং বন্ধ যদি হয়েও যায় সেক্ষেত্রেও আমি বলবো যে এই টাকাগুলো যেন সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। এটা আমি আগেও মনে করেছি যে ক্লাবগুলোকে এত এত টাকা দেওয়া সেটা কিন্তু পূর্বতন সরকারের অনুচিত হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ছোট পুজো, কিছু কিছু মহিলা পরিচালিত পুজো যাদের সেইভাবে চাঁদা তোলার ক্ষমতা নেই তাদেরকে সরকার অনুদান দিয়ে সেই পুজোগুলোকে রক্ষা করতে পারে, কিন্তু বিভিন্ন যে বড় বড় ক্লাবগুলো রয়েছে কয়েক হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন জায়গায় পুজো হয়েছে, তাদের কাছে 1,10,000 টাকা অনুদান কিচ্ছু না। সেই অনুদানগুলো শুধুমাত্র অন্য খাতে ব্যবহার হতো এবং সেগুলো সরকারি টাকার অপচয় ছিল, এটা আমি মনে করি। এবং ধর্মীয় খাতে কোনো সরকারকেই কোনো টাকা ব্যবহার করা উচিত নয়। আমার মতে এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত এই বর্তমান রাজ্য সরকারের।
তবে এ কথাও ফেলে দেওয়া যায় না, এই যে দুর্গাপুজোয় অনুদান ছিল, এই অনুদানের উপর ভিত্তি করে অনেক ইকোনমিক স্ট্রাকচার বৃদ্ধি হতো পশ্চিমবঙ্গের। তাই দুর্গাপুজোয় ডাইরেক্ট সরাসরি যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হতো সেইগুলো বর্তমান সরকার বন্ধ করলেও কোনো অসুবিধা নেই, করতেই পারে। বহু ক্লাবের কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু কিছু সাধারণ মানুষ রয়েছে। আমি মনে করি দুর্গাপুজোর সময় এই সাধারণ মানুষগুলোর হাতে যদি কিছু অনুদান পৌঁছানো যায়, তাহলে দুর্গাপুজোয় তারা ব্যবসা করে ভালোভাবে খেতে পারবে। যেমন কিছু ছোট ছোট প্যান্ডেল সংস্থা রয়েছে, যেমন কিছু ছোট ছোট ভেন্ডাররা রয়েছে যারা কোথাও ছোট ঘুগনি বিক্রি করে, কোথাও ছোট ফাস্ট ফুডের স্টল করে, কোথাও ছোট ফুচকা বিক্রির স্টল করে। এই সমস্ত মানুষকে দুর্গাপুজোর সময় কিছু টাকা যদি সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া যায়, তাহলে তারা তাদের ব্যবসাটাকে বৃদ্ধি করতে পারবে দুর্গাপুজোর সময়, এবং সেই টাকাটা পশ্চিমবঙ্গের ইকোনমি স্ট্রাকচার বৃদ্ধিতেই কাজে লাগবে। এটা আমার ব্যক্তিগত মতামত। চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব বলেছিলাম বিদেশ সফরে, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যাপক গরম পড়েছে, ভারতবর্ষ জুড়েও গ্রীষ্মকালের প্রভাব। একটু বিদেশে যাওয়া যাক। যেভাবে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল নরওয়েতে গিয়েছিলেন, আর সেই নরওয়েতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে এমন এক প্রশ্ন উঠে এলো যে প্রশ্নটা আজকে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় চালানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরওয়ের রিপোর্টারদের প্রশ্ন শুনলেন না, তিনি সেখান থেকে চলে গেলেন। আমি আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য, দেখুন। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? দেখলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, সেখানকার প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন এবং নরওয়েতে গিয়ে বিদেশের যারা প্রেস রিপোর্টার রয়েছে তারা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাইছেন, কিন্তু তিনি প্রশ্ন নিলেন না, তিনি সোজা সেখান থেকে হেঁটে চলে গেলেন। যেটা আজকে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় চলছেন যে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক ডেমোক্রেটিক দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন নিতে পারলেন না, যেটা ভারতবর্ষের জন্য মোটেই খুব একটা সুবিধা বা সম্মানজনক চিত্র হতে পারে না। একটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী প্রশ্ন নিতে কেন এত ভয় পাচ্ছেন, এটা আজকে বিশ্বের সমস্ত মিডিয়া প্রশ্ন তুলে দিচ্ছে। আর এই যে নরওয়ে, যেখানকার প্রেস রিপোর্টাররা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাইছিলেন, সেখানকার প্রেসের ফ্রিডম অফ স্পিচ আপনারা জানেন বিশ্বের কত নম্বর র্যাঙ্কে আসে? 1 নম্বর। নরওয়ে বলে যে দেশটি রয়েছে যেখানে বর্তমানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেই দেশের ফ্রিডম অফ স্পিচ প্রেস ইন্ডেক্স সেটা 1 নম্বরে রয়েছে বিশ্বের। উল্টো দিকে ভারতবর্ষের ফ্রিডম অফ স্পিচ মিডিয়ার 159 নম্বরে রয়েছে 179টা দেশের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন যে ভারতবর্ষের মিডিয়া আজকে কোন জায়গায় রয়েছে আর কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই বিশ্বের 1 নম্বর ফ্রিডম অফ স্পিচ মিডিয়ার ক্ষেত্রে তাদের প্রশ্ন না নিয়ে চলে গেলেন। যে দৃশ্যটা আজকে গোটা মিডিয়া বিশ্বে চলছে এবং বিশ্বের সামনে আমার মনে হয় না ভারতবর্ষের এটার জন্য খুব একটা সম্মান বৃদ্ধি হলো। আর এই প্রেস কনফারেন্স থেকে বেরোনোর পরে প্রধানমন্ত্রীর সামনে আরো কিছু চিত্র ফুটে উঠলো, যেখানে নরওয়েতে থাকা ভারতীয়রা কার্যত প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন এবং আনন্দে আটখানা হয়ে গেলেন। দেখুন, हम लोग बहुत 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 उत्साहित है कि मोदी जी आ रहे हैं। हमारे लिए बहुत सौभाग्य की बात है। हमने सोचा नहीं था कि गौतमबुर्ग में आ सकते हैं मोदी जी। वंस इन ए लाइफ टाइम अपॉर्चुनिटी है हमारे लिए, ये ड्रीम कम ट्रू है हमारे लिए। और हमारे सामने देख रहे हैं ये मोदी जी हमारे लिए भगवान जैसे है कि हमारे बच्चे आज उनको मिलेंगे, उनको देखेंगे। ये हमारे लिए बहुत ही उत्साहित है। हम बयान नहीं कर सकते शब्दों में कि हम कितने उत्साहित और कितने खुश हैं। बहुत ज्यादा खुश हैं हम। দেখুন, নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন না নিতে পারুক সেখানকার মিডিয়ার, কিন্তু সেখানকার কিছু ভারতীয় আজকে প্রধানমন্ত্রীকে কতটা সম্মান করছেন, ভগবানের সিংহাসনে বসিয়ে দিচ্ছেন। কিন্তু এই মানুষগুলোর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আজকে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো লাগতেই পারেন, তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম দেশের একটা প্রধানমন্ত্রী, আপনাদের কাছে স্বপ্নের মতো লাগছে তাকে সামনে পেয়ে, কিন্তু এই স্বপ্নটা কেন এই সমস্ত মানুষেরা নরওয়ে থেকে দেখছেন, কেন ভারতবর্ষে এসে দেখছেন না? আজকে যদি প্রধানমন্ত্রীকে এতটাই পছন্দ হয়ে থাকে, বিশ্বের দরবারে ভারতবর্ষের মাথাটা এতটাই উঁচু করে থাকেন, তাহলে এই মানুষগুলো নরওয়েতে কেন বসে নরেন্দ্র মোদী জিন্দাবাদ করছেন, কেন ভারতবর্ষে আসছেন না? আসুন ভারতবর্ষে, ভারতবর্ষের মানুষদের সঙ্গে কিছুটা ঘোরাফেরা করুন, তারপরে নয় আপনাদের ভগবানকে সেটা চিন্তা ভাবনা করবেন। আজকে নরওয়ে বিশ্বের সবথেকে 1 নম্বর ফ্রিডম অফ স্পিচের দেশে থেকে, যেখানে গণতান্ত্রিক স্ট্রাকচার সবথেকে উন্নত, যেখানে একেবারে সুন্দর বায়ু চলছে, যেখানে গ্যাসের সমস্যা নেই, যেখানে তেলের সমস্যা নেই, যেখানে ডলার এবং রুপিসের ভেদাভেদ নেই, যেখানে গরিবী নেই, যেখানে দরিদ্রতা নেই, যেখানে তেলের জন্য মানুষকে লাইন দিতে হচ্ছে না, সেই দেশে থেকে এই ধরনের বাক্য, এই ধরনের বাণী তো দেওয়া যায়। 1 বছরের জন্য সমস্ত কিছু ফেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যদি এতটাই সম্মান করে থাকেন, তাহলে দেশে ফিরে আসুন এবং দেশে আমাদের সঙ্গে থাকুন, যারা প্রত্যেক দিন নিত্যটা দিন আজকে গ্যাসের চিন্তা করছে, লাইনের চিন্তা করছে, খাবারের চিন্তা করছে, ইলেকট্রিসিটির চিন্তা করছে, সোনার দাম বেড়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করছে,
করছে, রাস্তাঘাটে বেরোনোর আগে চিন্তা করছে, এবং প্রবল যে বায়ু দূষণ চলছে, শিক্ষার যে অভাব চলছে, স্বাস্থ্যের যে বেহাল দশা চলছে, সেই নিয়ে আওয়াজ তুলছে। তাদের মধ্যে এসে থাকুন এবং তারপরে এই ধরনের জয় উল্লাস করুন, সেটা হয়তো দেখতে ভালো লাগবে। যাই হোক, চলুন এই সমস্ত কিছুর পর থেকে আপনাদেরকে আবার বাংলায় ফিরিয়ে নিয়ে আসি এবং নিয়ে যাই এক তৃণমূল কাউন্সিলরের কুকীর্তি দেখানোর জন্য। এক তৃণমূল কাউন্সিলর, সরকার পরিবর্তন হয়ে গেছে কিন্তু তার নিজের চরিত্রের পরিবর্তন করেনি। তৃণমূল কাউন্সিলর গতকাল তার বাড়ির মধ্যে কিছু মহিলা নিয়ে এলেন এবং মদের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে সেই মহিলাদের সঙ্গে ফুর্তি করতে লাগলেন। এলাকাবাসী তাকে তাকে ছিল, দীর্ঘদিন এই কাউন্সিলরের ভয়ে কিছু বলা যায়নি, কিন্তু গতকাল সেই কাউন্সিলরকে তারা ধরবে বলে তাকে তাকে থাকার পরে হাতে নাতে প্রকাশ্যে ধরে এবং পুলিশ এসে স্থানীয় সেই জায়গা থেকে একসময়কার সম্মানীয় কাউন্সিলরকে থাপ্পড় মারতে মারতে নিয়ে গেলেন। দেখুন কোন বাড়িতে এই উচ্চতা পুলিশ আছে। ক্যামেরা চলুক, উনি বন্ধ করতে বললে তো বন্ধ হবে না। খোলো না, মহিলাদের নিয়ে কি করছিলেন এখানে? আরে আমার বাড়ি এটা কি করছিলাম মানে সেটা ওরা ভাড়া নিতে চাইছিল, কারা? ওই মেয়ে ছেলেরা। হ্যাঁ, এবার আমার ঘরে আর একটা ভাড়া ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। নিয়ে মেয়েদের নিয়ে আমি কেন মেয়েদের নিয়ে থাকবো? তাহলে এখানে কি করছিল? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। আমি কিছু জানি না, গোপদারি তো পেকে গেছে। গোপদারি পেকে গেছে, আমার বয়স হয়েছে, তোদের সঙ্গে আমি মিশি। আজকে তোরা কি চলছিল এখানে? মধুচক্র চলার অভিযোগ। কি অবস্থা বলুন তো, একজন কাউন্সিলর, পৌর প্রতিনিধি, মানুষ তাকে জনপ্রতিনিধি হিসাবে তাদের কাজ করার জন্য পাঠিয়েছে, আর সেই কাউন্সিলর দীর্ঘদিন ধরে তার বাড়িতে মধুচক্র চালিয়ে বেড়াচ্ছেন, মহিলাদের আনছেন এবং সেই মহিলাদেরকে নিয়ে সেখানে দেহ ব্যবসা করাচ্ছেন এবং নোংরা জিনিসপত্র পর্যন্ত পুলিশ সেখানে একেবারে তাদেরকে হাতে নাতে ধরে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, নোংরা জিনিস উদ্ধার করেছে, আপনারা চোখের সামনে দেখলেন। এরা জনপ্রতিনিধি, এই সমস্ত জনপ্রতিনিধিরা এলাকায় এতদিন দাপিয়ে বেড়ানোর পরে আজকে ক্ষমতা যখন চলে গিয়েছে, সাধারণ মানুষ তাদের কুকর্ম আর সহ্য করেনি এবং পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু এই সমস্ত মানুষদের জন্য একটা দলের সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম, যিনি দীর্ঘদিন লড়াই করে আসার পরে তার দলকে প্রতিষ্ঠা দিয়েছিল, সেই প্রতিষ্ঠিত একটা দলকে রাস্তায় নামিয়ে নিয়ে চলে আসার অন্যতম কারিগর হচ্ছে এই ধরনের ব্যক্তিগুলো। এদের যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয়, সমাজের কলঙ্ক, সমাজের কীট হওয়ার জন্য এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দরকার, যারা সমাজকে এইভাবে একেবারে প্রকাশ্যে নোংরা করে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।